অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং জাভা কোর্সে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মাহবুবুর রহমান। আজকে আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং জাভা সাবজেক্টের সপ্তম অধ্যায় সুইং নিয়ে। তো সুইং অথবা জাভা সুইং যেটা, এটা নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের আমরা কি কি টপিকস নিয়ে আলোচনা করব সেটার একটা লিস্ট দেখে নিই। প্রথমে আলোচনা করব জাভা সুইং কি, দ্বিতীয়ত জাভা সুইংয়ের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব, জাভা সুইংয়ের প্রধান বৈশিষ্ট্যসমূহ নিয়ে আলোচনা করব, উদাহরণসহ জাভা সুইং কম্পোনেন্টসমূহ দেখব, তারপরে দেখব সুইং কম্পোনেন্টের ব্যবহারের স্যাম্পল প্রোগ্রামগুলো, এরপরে জাভা সুইং প্যাকেজ নিয়ে আলোচনা করব, আর সর্বশেষ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় সচরাচর আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখব সুইং অথবা জাভা সুইং কি। জাভা সুইং হচ্ছে জেএফসি বা জাভা ফাউন্ডেশন ক্লাসের একটি লাইব্রেরি, এবং আবার বলতে পারি যে অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুলকিট অথবা AWT এর হচ্ছে এক্সটেনশন। এছাড়া আমরা এটাকে আরও সহজভাবে আমরা বলতে পারি জাভা সুইং হলো একটি জনপ্রিয় শক্তিশালী গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস টুলকিট সমৃদ্ধ একটা স্ট্রাকচার, যা জাভা ফাউন্ডেশন ক্লাসের বৈশিষ্ট্য সম্পন্ন এবং যা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যবহার করতে পারি। তো এটা আপনারা বুঝতে পারতেছেন যে সুইং হচ্ছে মূলত গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের জন্য যে বিভিন্ন যে টুল কিটগুলো আছে সেগুলো হচ্ছে কি যেটা প্রোভাইড করে, এবং এটা দ্বারা ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য এগুলো ব্যবহার করা হয়। আর জাভা সুইংয়ের বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস উইজেট, যেমন টেক্সট বক্স, তারপর বাটন, তারপরে স্প্লিট প্যান, তারপর টেবিল ইত্যাদি, এবং কিছু লেআউট ম্যানেজার যেমন বর্ডার লেআউট, ফ্লো লেআউট, গ্রিড লেআউট, কার্ড লেআউট, বক্স লেআউট ইত্যাদি উপাদান রয়েছে। এই সকল উইজেট এবং লেআউট ব্যবহার করে শক্তিশালী GUI অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। তো এই হচ্ছে আমাদের জাভা সুইং বা শুধু সুইং আমরা বলতে পারি। এরপরে জাভা সুইংয়ের জন্য আমাদের বিল্ট ইন কিছু প্যাকেজ তৈরি করা আছে, এবং সেই প্যাকেজগুলোর বিভিন্ন ক্লাস ইন্টারফেসগুলো বা বিভিন্ন মেথডগুলো আমরা ব্যবহার করে আমরা এটি ইমপ্লিমেন্ট করতে পারি। এখন দেখে নিব যে কি কি প্যাকেজ এটার জন্য তৈরি করা আছে। প্রথমে আছে ইম্পোর্ট javax.swing.all। তো এটা হচ্ছে কি যে আমাদের মূলত একটা প্যাকেজ, যেটা হচ্ছে কি সুইংয়ের বিভিন্ন ক্লাস ইন্টারফেস মেথড অর্থাৎ বিভিন্ন বিল্ট ইন যে প্রপার্টিসগুলো আছে সেগুলো এই প্যাকেজের মধ্যে দেওয়া আছে। এছাড়া আরও অনেকগুলো প্যাকেজ আছে যেটা আমরা একটু পরবর্তীতে আলোচনা করব। তো এখানে ছোট একটা প্রোগ্রাম দেওয়া আছে যে কিভাবে আমরা জাভা সুইং নিয়ে কাজ করতে পারি, কিভাবে জাভা সুইংয়ের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো ইমপ্লিমেন্ট করে একটা উইন্ডো তৈরি করতে পারি। তো এখানে হচ্ছে কি যে সেকেন্ড লাইনে যেটা আছে সেটা হচ্ছে একটা ক্লাস তৈরি করা হয়েছে যে জাভা ক্লাস ফার্স্ট সুইং এক্সাম্পল। তো এটা হচ্ছে কি একটা ক্লাসের নাম যে পাবলিক, তারপর হচ্ছে কি যে ক্লাস, তারপরে ফার্স্ট সুইং এক্সাম্পল। এটা পুরোটাই একটা, এখানে কোনো স্পেস থাকবে না, যে এটা হচ্ছে কি যে একটা ক্লাসের নাম। এরপরে এটার ভিতরে হচ্ছে কি আমরা মেন মেথডটা দিলাম, যে মেন মেথড হচ্ছে কি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্গস। আমরা তো জানি যে কীভাবে মেন মেথড লিখতে হয়। এরপরে যে ফ্রেম নামে যে ক্লাস আছে সেটা ইউজ করলাম, তার জন্য একটা ইনস্ট্যান্স অথবা অবজেক্ট তৈরি করলাম, নাম দিলাম হচ্ছে F। আর কিভাবে আমরা অবজেক্ট তৈরি করি সেটা কিন্তু আমরা জানি। তো আমরা কি করি যে প্রথমে ক্লাসের নামটা, তারপর F মানে যে অবজেক্টের নামটা দিব, তারপর ইকুয়াল দিব, তারপর হচ্ছে কি নিউ, তারপরে ওই কনস্ট্রাক্টরটা দিব। এরপরে আমরা কি করলাম যে বাটন নামে যে ক্লাসটি আছে তার একটা অবজেক্ট তৈরি করলাম, নাম দিলাম হচ্ছে B, এবং তারপর দিলাম হচ্ছে ইকুয়াল নিউ যে বাটন, এবং বাটনের উপর লেখা থাকবে হচ্ছে কি ক্লিক। এরপরে আমরা কি করব যে বাটনটাকে ফ্রেমের উপরে বসাবো। তো বসাইতে গেলে আমাদের এটার হচ্ছে কি যে অবস্থানটা কোথায় হবে সেটা আমরা এখানে বলে দিলাম, যে আমাদের B হচ্ছে কি বাটন অবজেক্ট, তারপরে সেট বাউন্ডস এটা দিলাম, তারপরে এখানে হচ্ছে কি 4টা ভ্যালু দিলাম। তো 4টা ভ্যালু কার জন্য? প্রথম হচ্ছে কি X অ্যাক্সিসের জন্য, প্রথম ভ্যালুটা X অ্যাক্সিস, দ্বিতীয়টা হচ্ছে কি Y অ্যাক্সিস, তারপরে পরের দুইটা ভ্যালু হচ্ছে আমরা যে বাটনটা দিব সেই বাটনের উইডথ কত আর হচ্ছে কি হাইট কত। তো এটা যেমন হচ্ছে কি একটা চিত্রের মাধ্যমে দেখলে আমরা সহজে বুঝতে পারবো। মনে করেন এটা হচ্ছে কি আমাদের জাভা একটা ফ্রেম, তাহলে এই বিন্দুটাকে আমরা মূল বিন্দু ধরবো, অর্থাৎ 0 0 এটা ধরবো। আমরা যখন হচ্ছে কি যে XY অ্যাক্সিস আমরা পড়ছিলাম তখন আমাদের
এটা ছিল হচ্ছে কি যে চিত্রটা ছিল এমন যে এটাকে আমরা এক্স বলতাম, এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এই পাশটা ছিল আমাদের পজিটিভ পার্ট আর এক্সের এই পার্টটা ছিল নেগেটিভ পার্ট। এরপরে ওয়াইয়ের হচ্ছে উপরের পাশটা পজিটিভ এবং নিচের পার্টটা হচ্ছে কি নেগেটিভ। তো আমরা কিন্তু এখানে এক্স ওয়াই যে ভ্যালুটা এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিচ্ছি, এখানে আমরা শুধু এই পোর্শনটা নিয়ে আলোচনা করতেছি। এই পোর্শনটা নেওয়া হবে, অর্থাৎ এই পোর্শনটা পজিটিভ পজিটিভ। তো এটা আসলে এখানে কিভাবে হবে? এখানে হচ্ছে কি যে আমরা এখানে এই যে এই বিন্দুটাকে মূল বিন্দু 0 0 ধরি। তো এক্ষেত্রে আপনার যখন আপনি মনিটর চিন্তা করবেন তখন ফ্রেম চিন্তা করবেন, তারপরে এই মনিটরের এই বিন্দুটা হচ্ছে আপনার 0 0। তো এখান থেকে আপনি এদিকে যদি যান তাহলে এটা হচ্ছে কি যে এক্স অক্ষের ভ্যালু, আর নিচে যদি যান তাহলে সেটা হবে ওয়াই অক্ষের ভ্যালু। এবং এই ভ্যালুটা আমরা যদিও এখানে যখন চিত্রের মাধ্যমে দেখি তখন হচ্ছে কি আমাদের নিচের ভ্যালুটা এটা হচ্ছে কি যে নেগেটিভ হয়, উপরে গেলে পজিটিভ হয়, কিন্তু এখানে হচ্ছে 0। আমি যদি এখানে ভ্যালুগুলো যদি 50 করে ধরি প্রতি গড়, তাহলে 50, এরপরটা 100, তারপরে 150, 200 এইভাবে। একইভাবে এই ভ্যালুগুলো যদি আমরা 50 করে ধরি তাহলে এটা 50, এটা 100, এটা 150, 200, 250, 300 এইভাবে হচ্ছে ভ্যালুগুলো থাকে। তো আমাদের এখানে যদি আমরা 130 বলি, এটা হচ্ছে কি আমাদের এক্স অ্যাক্সিসের ভ্যালু। তো এক্স অ্যাক্সিসের ভ্যালু যদি 130 হয় তার মানে কি 100 আর 30 যদি ধরি আমরা এই পয়েন্টে ধরি, এটা হচ্ছে আমাদের 130। এরপরে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কি আমরা 100 বললাম, তাহলে 100 হচ্ছে কি এই পয়েন্টটা। তো এই দুইটা পয়েন্টকে যদি আমরা এই দুইটিকে বর্ধিত করি তাহলে আমাদের এই পয়েন্টটা আসবে এই জায়গায়। তো অর্থাৎ এই বিন্দুটা হবে আমাদের যে বাটনটা তৈরি করব সেই বাটনের টপের ভ্যালু। অর্থাৎ হচ্ছে কি আপনি একটা বাটন যদি এরকম চিন্তা করেন তাহলে এই যে বিন্দুটা সেটা হচ্ছে এই বিন্দুটা। এরপরে বাটনের জন্য আমরা এখানে উইথ বললাম হচ্ছে 100 আর হাইট বললাম হচ্ছে 40। তাহলে উইথ যদি 100 হয় তাহলে এই বিন্দু থেকে 100 আমি ধরে নিলাম যে এতটুকু। এরপরে হাইট হচ্ছে কত 40 ধরে নিলাম যে এতটুকু। তাহলে হচ্ছে কি যে উইথ এবং হাইট এই দুইটা কানেক্ট করে অর্থাৎ হচ্ছে বাটনটা হবে এই জায়গায়। তাহলে আমরা যদি পুরো জিনিসটাকে আমরা বললাম যে এটা একটা ফ্রেম, এই ফ্রেমের ভিতরে বাটনটা হচ্ছে কি এই পজিশনে হবে। তো এই জিনিসটা হচ্ছে কি যে আমাদের এখানে এক্সপ্লেন করা হয়েছে। তো এটা যদি আপনি রান করেন, অর্থাৎ হচ্ছে প্রোগ্রামটা শেষ করে যদি আপনি রান করেন তাহলে আপনাকে এরকম একটা যে ফ্রেম দিবে আর এটার ভিতরে হচ্ছে কি যে একটা বাটন দিবে। এবং বাটনের মধ্যে আমরা এই যে ষষ্ঠ লাইনে আমরা বলে দিচ্ছি বাটনের মধ্যে ক্লিক নামে এই ওয়ার্ডটি থাকবে। অর্থাৎ এই যে এটা হচ্ছে বাটন, এটার ভিতরে যে ক্লিক নামে এই ওয়ার্ডটা থাকবে। ঠিক আছে, একটা সুইং ব্যবহার করে একটা ইন্টারফেস আমরা এখানে দেখলাম। তো আবার বলতেছি, তাহলে সুইং হচ্ছে মূলত একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের টুলকিটগুলো সমৃদ্ধ কি একটা লাইব্রেরি, এবং যেটা আমরা বলতে পারি যে জাভা ফাউন্ডেশন ক্লাসের একটা লাইব্রেরি। তো যেটা হচ্ছে কি আবার ওই দিক দিয়ে হচ্ছে আমরা আবার বলতে হবে AWT, এটার হচ্ছে কি যে একটা এক্সটেনশন, AWTর একটা এক্সটেনশন। এখন আমরা দেখব জাভা সুইংয়ের সুবিধা অসুবিধাগুলো কি, অর্থাৎ হচ্ছে কি যে কী কী সুবিধা আছে যে জন্য হচ্ছে কি আমরা সুইং অথবা জাভা সুইংটি ব্যবহার করব। তো প্রথমে সুবিধাগুলো দেখি। তো প্রথমে আছে জাভা সুইং ব্যবহার করে জনপ্রিয় ও শক্তিশালী গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সমৃদ্ধ অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। আর এটা হচ্ছে কি যে আমাদের ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয় সাধারণত। তো এটা হচ্ছে কি যে যেহেতু মানে সুইংটা যারা হচ্ছে কি যে এগুলো হচ্ছে কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের বিভিন্ন টুলগুলা বা কম্পোনেন্টগুলো আমাদেরকে প্রোভাইড করে। তো সেই টুল বা কম্পোনেন্টগুলো ব্যবহার করে আমরা খুব সহজে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। এরপরে আমরা জানি সুইং হচ্ছে কি যে খুবই সহজবোধ্য এবং এটা শেখা এবং এটা ব্যবহার করা খুবই সহজ। আর তৃতীয়ত হচ্ছে কি যে এটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তো জাভা ল্যাঙ্গুয়েজ যে প্ল্যাটফর্ম বা যে মেশিনগুলো হচ্ছে কি সাপোর্ট করে সেই মেশিনগুলোতে আমরা জাভা সুইং নিয়ে কাজ করতে পারি। এবং প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কি সেটা হচ্ছে কি যে কোনো প্ল্যাটফর্মে, অর্থাৎ জাভা প্রোগ্রামিং সাপোর্ট করে এমন যে কোনো প্ল্যাটফর্মে আমরা জাভা সুইংটা ব্যবহার করতে পারবো কোনো পরিবর্তন ছাড়া আমরা ব্যবহার করতে পারবো। তারপর হচ্ছে যে এতে অডিও ভিডিও সহ বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া কম্পোনেন্ট ব্যবহারের সুবিধা বিদ্যমান। অর্থাৎ হচ্ছে কি যে আপনি একটা ফ্রেম নিলেন, সেই ফ্রেমের মধ্যে যদি কোনো একটা অডিও কম্পোনেন্ট নিতে চান অথবা ভিডিও কম্পোনেন্ট নিতে চান অথবা মাল্টিমিডিয়া যে অ্যানিমেশন অথবা ইমেজ যে কোনো কিছু যদি আপনি
নিয়ে কাজ করতে চান তাহলে হচ্ছে কি এখানে অবশ্যই খুব সহজে এই কাজটি করতে পারবেন। তারপরে 5 আছে এতে লেআউট ম্যানেজার কম্পোনেন্ট ব্যবহারের সুবিধা রয়েছে, ফলে অত্যন্ত আকর্ষণীয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যাপ্লিকেশন সহজে তৈরি করা যায়। এরপরে 6 আছে জাভা সুইংয়ের কম্পোনেন্টগুলো কাস্টমাইজ যোগ্য, ফলে ইউজাররা অধিক স্বাধীনভাবে কাজ করতে পারে। কাস্টমাইজ যোগ্য এটার মানে কি? এটার মানে হচ্ছে যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলোকে আপনি চাইলে এডিট করতে পারবেন, অর্থাৎ পরিবর্তন করবেন। আপনি আপনার প্রয়োজন মোতাবেক যদি এটাকে চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে কি এটা আপনি করতে পারবেন। তো যার কারণে হচ্ছে কি যে ইউজাররা তার নিজের রুচি মোতাবেক তার নিজের পছন্দ অনুযায়ী সে কী করতে পারে, এটাকে কাস্টমাইজ করতে পারে। তো এটা খুবই উপকারী। এরপরে সাথে আছে এতে ইভেন্ট হ্যান্ডলিংয়ের সুবিধা বিদ্যমান আছে, ফলে অ্যাপ্লিকেশনগুলো অধিক ইন্টারেক্টিভ ডিজাইন করা যায়। তো ইভেন্ট হ্যান্ডলিং কিন্তু এটা নিয়ে আমরা গত ভিডিওগুলোতে আলোচনা করেছি যে ইভেন্ট হ্যান্ডলিং কথা হচ্ছে কি যে বিভিন্ন যে কম্পোনেন্টগুলো GUI যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে কিভাবে আমরা হ্যান্ডেল করব সেটাই হচ্ছে কি যে ইভেন্ট হ্যান্ডলিং। তো ওই ইভেন্ট হ্যান্ডলিংয়ের কাজটা আমরা এখানে জাভা সুইংয়ে কিন্তু ব্যবহার করতে পারি। তো যার কারণে হচ্ছে কি আমাদের সুইং দ্বারা যদি কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয় সেটা ইউজারের কাছে অনেক বেশি ইন্টারেক্টিভ করা যাবে এবং সেটা মানে ইউজারের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। তো এটা ছিল হচ্ছে কি যে ইভেন্ট হ্যান্ডলিংয়ের সুবিধা বিদ্যমান। এখন আমরা দেখব সুইং বা জাভা সুইংয়ের বিভিন্ন অসুবিধাগুলো নিয়ে। অনেকগুলো সুবিধার মাঝেও জাভা সুইংয়ের কিছু অসুবিধা আছে, তো সেই অসুবিধাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে আছে জাভা ভার্চুয়াল মেশিনের কারণে সুইং অ্যাপ্লিকেশন সমূহ অনেক সময় ধীর গতির হয়। তো আমরা তো জানি যদি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি কোনো মেশিনে যদি রান করতে হয় তাহলে সেই মেশিনের মধ্যে আমাদের জাভা ভার্চুয়াল মেশিন অবশ্যই ইনস্টল করা থাকতে হবে আগে থেকেই। তো জাভা ভার্চুয়াল মেশিনের কারণে তো মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে সুইং দ্বারা যদি কোনো ইন্টারফেস তৈরি করা হয় বা অ্যাপ্লিকেশন তৈরি করা হয় তখন দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে সেটা একটা ধীর প্রকৃতির হয়, অর্থাৎ হচ্ছে লোড হইতে একটু সময় বেশি নেয়। তো এটা একটা অসুবিধা। দ্বিতীয় হচ্ছে যেহেতু সুইং ডেস্কটপ ভিত্তিক GUI টুলকিট, তাই এটি মোবাইল ডিভাইসে ব্যবহার করা অত্যন্ত চ্যালেঞ্জিং। তো আমরা প্রথমে বলেছিলাম যে সুইংয়ের যে বিভিন্ন যে কম্পোনেন্টগুলো আছে বা প্রপার্টিসগুলো আছে এগুলো মূলত তৈরি করা হয়েছে মূলত ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। কিন্তু আমরা যদি চাই যে সুইং ব্যবহার করে যদি মোবাইল ডিভাইসের ইন্টারফেস যদি আমরা তৈরি করতে যাই, অর্থাৎ হচ্ছে কি যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যদি তৈরি করতে যাই তাহলে সেটা অনেক বেশি জটিল এবং চ্যালেঞ্জিং। এরপর হচ্ছে কি যে জাভা সুইংয়ের জন্য হাই ক্যাপাসিটি সমৃদ্ধ মেমোরি ডিভাইস ও অন্যান্য সিস্টেম রিসোর্সের প্রয়োজন হয় বিধায় এতে খরচ বেশি হয়। তো জাভা সুইং যেহেতু একটু ভারী, তো সেক্ষেত্রে হচ্ছে কি যে আমাদের হাই ক্যাপাসিটি সমৃদ্ধ মেমোরির প্রয়োজন হয় এবং মেমোরির সাথে সাথে অন্যান্য যে সিস্টেম রিসোর্সগুলো আছে সেগুলো আমাদের প্রয়োজন হয়, আর এগুলো একটু কস্টলি, যার কারণে এটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় বা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। এখন আমরা দেখব জাভা সুইংয়ের বিভিন্ন বৈশিষ্ট্যগুলা, অর্থাৎ কী কী বৈশিষ্ট্যের জন্য জাভা সুইং বর্তমানে জাভা ডেভেলপারের কাছে এত বেশি জনপ্রিয় হয়ে উঠছে বা ইউজারের কাছে এত বেশি জনপ্রিয়। তো সেই গুরুত্বপূর্ণ কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তো আমরা তো প্রথমে বলেছিলাম যে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কি। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ হচ্ছে কি কোনো পরিবর্তন ছাড়া সুইংয়ের কোডগুলা অন্য যে কোনো প্ল্যাটফর্মে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। তো এই জিনিসটাকে বলা হয় মূলত প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তো প্ল্যাটফর্ম কোনগুলো? যেমন হচ্ছে কি যে আপনি অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ, ম্যাক অপারেটিং সিস্টেম অথবা লিনাক্স অথবা যে কোনো অপারেটিং সিস্টেমে চাইলে আপনি যে একই কোড বিভিন্ন জায়গায় আপনি রান করতে পারবেন। তো এটা কিন্তু জাভা সুইংয়ে আছে। এরপরে এখানে হচ্ছে কি যে লাইটওয়েট কম্পোনেন্ট, অর্থাৎ এখানে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো অপেক্ষাকৃত যে লাইটওয়েট, তো যার কারণে এটা ব্যবহার করা খুবই সহজবোধ্য। তো এই কথাটা এখানে সুন্দরভাবে বলা হয়েছে যে জাভা সুইংয়ের কম্পোনেন্টগুলো হালকা এবং স্বাভাবিকভাবে গঠিত। একটি উইন্ডো অথবা একটি অ্যাপ্লিকেশনের কোডে সংগঠিত করতে এটা হচ্ছে কি যে উইন্ডো এবং হচ্ছে অ্যাপ্লিকেশন কোডে সংগঠিত করতে এটা সাহায্য করে। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কম্পোনেন্টের আধিক্য, যে অনেকগুলো এখানে কম্পোনেন্ট আছে। যে আপনি হয়তো দেখবেন যে হয়তো পুরাতন কোনো একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ডেভেলপ করার জন্য যে
কাঠামো সেখানে হয়তো দেখা যাচ্ছে কম্পোনেন্টের কমতি থাকে। তখন হচ্ছে কি যে আমরা আমাদের কাজগুলো সম্পূর্ণ করার জন্য যে কম্পোনেন্টগুলো আমাদের প্রয়োজন হয় হয়তো সবগুলো কম্পোনেন্ট ওখানে হয়তো পাওয়া নাও যেতে পারে। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে কি যে জাভা সুইংয়ে অনেক বেশি কম্পোনেন্ট থাকে, অর্থাৎ হচ্ছে কি আপনার প্রয়োজন অনুযায়ী যা যা কম্পোনেন্ট প্রয়োজন হবে সবই হচ্ছে কি যে এখানে পাবেন। তো সেজন্য হচ্ছে কি যে এটা ব্যবহার করা খুবই সুবিধাজনক। তো এই কথাটা এখানে সুন্দরভাবে বলছে যে জাভা সুইং একটা বিশাল কম্পোনেন্ট সেট সরবরাহ করে যা ব্যবহারকারীদের একটি ইন্টারফেস তৈরি করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ যেমন বাটন, টেক্সট ফিল্ড, লেবেল, টেবিল এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ যে কম্পোনেন্টগুলা ইন্টারফেস তৈরি করার জন্য প্রয়োজন সবগুলোই হচ্ছে কি যে আপনি এখানে পাবেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি যে ইভেন্ট হ্যান্ডলিং। তো ইভেন্ট হ্যান্ডলিংয়ের ব্যাপারে একটু আগেও আলোচনা করেছিলাম, আবার এখানে আলোচনা করি। সেটা হচ্ছে কি যে আমরা তো ইন্টারফেসের মধ্যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মধ্যে মূলত বিভিন্ন ইভেন্ট নিয়েই গঠিত। তো এটা কিভাবে কাজ করে যে ইভেন্ট সোর্স এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো কিভাবে এখান থেকে ইভেন্ট সোর্স তৈরি হবে, তারপর সেখানে রিকোয়েস্টে যাবে, তারপর রেসপন্স কীভাবে প্রসেস করবে, তারপরে সেখান থেকে আবার কিভাবে রেসপন্স মানে রিটার্ন করবে। তো সেই কাজগুলা জাভা সুইংয়ে আমরা ব্যবহার করতে পারি। তো জাভা সুইংয়ে যেহেতু এটার ইভেন্ট হ্যান্ডলিংয়ের সুবিধা রয়েছে যাতে ব্যবহারকারীগণ সহজে অ্যাপ্লিকেশনের সাথে ইন্টারেক্ট করতে পারে। এরপর আছে লেআউট ম্যানেজার। জাভা সুইংয়ে বিভিন্ন ধরনের লেআউট ম্যানেজার রয়েছে যেগুলো ইউজার ইন্টারফেস তৈরি করতে সাহায্য করে। এটি ব্যবহারকারীদের প্রদত্ত অবস্থানে এবং আকারে কম্পোনেন্টগুলো প্রদর্শন করতে সাহায্য করে। এরপর আছে ডবল বাফারিং। তো ডবল বাফারিং কী জিনিস? জাভা সুইং ডবল বাফারিং ব্যবহার করে যা গ্রাফিক্স প্রদর্শনে ফ্লিকার বা অবস্ট্রাকশন ব্যবধান কমাতে সাহায্য করে। আচ্ছা, এখানে মূল কথা হচ্ছে কি যে ডবল বাফারিংয়ের মূল এটা হচ্ছে কি যে এই যে ফ্লিকারের ব্যবধান কমাতে সাহায্য করে, এটা হচ্ছে কি মূল কথা। এরপর আছে অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ হচ্ছে কি আপনার কত সহজে আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন। তো জাভা সুইং একটি প্রয়োজনীয় এবং বিশ্বাসযোগ্য অ্যাক্সেসিবিলিটি বিশেষজ্ঞতা সরবরাহ করে যা ব্যবহারকারীদের জন্য খুবই সহায়ক। এখন আমরা দেখব জাভা সুইং ক্লাসের যে হায়ারার্কিটা সেটা, অর্থাৎ এখানে যে বিভিন্ন কম্পোনেন্টগুলো আছে, বিভিন্ন কন্টেনার লাইব্রেরি আছে, এগুলো হচ্ছে কি যে কার সাথে কীভাবে কে সংযুক্ত সেটার একটা সুন্দর হায়ারার্কি এখানে দেখানো হয়েছে। তো আমরা এটা ইন্টারনেট থেকে কপি করে এখানে দিয়েছি। তো এখানে আছে যেমন হচ্ছে কি যে আমরা যদি ফ্রেম নিয়ে কথা বলি তাহলে যে ফ্রেম আছে এই ফ্রেমটা আবার ফ্রেমের আন্ডারে, আবার ফ্রেমটা হচ্ছে কি যে উইন্ডো থেকে কি কন্টেনার, এরপর হচ্ছে কি যে কম্পোনেন্ট এবং অবজেক্ট। একইভাবে যদি আমরা এই ওইটা যদি দেখি তাহলে যে অ্যাপলেটটা হচ্ছে কি অ্যাপলেটের আন্ডারে, এরপর প্যানেল, তারপরে কন্টেনার, কম্পোনেন্ট, অবজেক্ট। একইভাবে এদিক থেকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে কি চেকবক্স, তারপরে যে টগল বাটন, যে বাটন, আর এটা হচ্ছে কি যে অ্যাবস্ট্রাক্ট বাটনের অন্তর্ভুক্ত। আর এদিকে অ্যাবস্ট্রাক্ট বাটন এবং যে লেভেল এবং যে কম্পো বক্স এগুলো হচ্ছে যে কম্পোনেন্টের অংশ। এদিকে আছে যে লিস্ট এবং যে প্রোগ্রেস বার। তো এই হায়ারার্কিটা যদি আপনি বুঝে থাকেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে জাভা সুইং ক্লাসে যে বিভিন্ন কম্পোনেন্টগুলা কার সাথে কীভাবে সংযুক্ত এবং ব্যবহার করতে আপনি অনেক বেশি সুবিধা পাবেন। এখন আমরা আলোচনা করব জাভা সুইং কম্পোনেন্টগুলা। তো আপনি যদি হচ্ছে কি যে জানেন যে জাভা সুইংয়ে আসলে কি কি কম্পোনেন্ট প্রোভাইড করে, সেই কম্পোনেন্টগুলোর লিস্টটা যদি আপনি জানেন এবং কোন কম্পোনেন্ট আসলে কি কাজে ব্যবহার করা হয় এটা যদি আপনি জানেন, তাহলে যখন আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন তখন হচ্ছে কি যে আপনি খুব সুবিধা পাবেন। যে আপনি জানেন যে আমার এই কাজটা করার জন্য এই কম্পোনেন্টটা প্রয়োজন হবে, তাহলে এই কম্পোনেন্টটাকে আমার সুইংয়ে আছে কি না, আর যদি থাকে সেটা আমরা এখানে কীভাবে ব্যবহার করব, সবচেয়ে সহজ পদ্ধতিতে কীভাবে ব্যবহার করব, সেই জিনিসগুলো আপনি জেনে থাকলে তাহলে আপনার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অনেক বেশি সৌন্দর্যমণ্ডিত হবে এবং আপনার কাজ করতে খুবই আনন্দদায়ক হবে। তো আমরা এখানে দেখব হচ্ছে কি সুইংয়ের যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলোর লিস্ট এবং সেই কম্পোনেন্টগুলো কীভাবে কাজ করা যায়, সেই কম্পোনেন্টগুলো নিয়ে কীভাবে কাজ করা যায় সেটা নিয়ে। তো প্রথমে এখানে একটা সুন্দর হচ্ছে ভূমিকা দেওয়া আছে, সেটা একটু পড়ে নেবেন। যে জাভায় ইন্টারেক্টিভ ইউজার ইন্টারফেস তৈরির জন্য যে সকল ভিজুয়াল কন্ট্রোল কম্পোনেন্ট ব্যবহার করা হয় তাদেরকে মূলত হচ্ছে কি যে সুইং কম্পোনেন্ট বলা হয়। তো সুইং কম্পোনেন্ট কি? মূলত গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরির জন্য যে সকল ভিজুয়াল কন্ট্রোল কম্পোনেন্ট ব্যবহার করা হয় তাদেরকে মূলত সুইং কম্পোনেন্ট বলে। জাভা এক্সের সমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ সুইং কম্পোনেন্ট রয়েছে যেগুলো ব্যবহার করে ইন্টারেক্টিভ জাভা অ্যাপ্লিকেশন তৈরি করা হয়।
তাহলে এই কম্পোনেন্টগুলোর মধ্যে আছে যেমন বাটন আছে, চেক বক্স আছে, রেডিও বাটন আছে, কম্বো বক্স আছে, তারপর হচ্ছে টেক্সট ফিল্ড আছে, টেক্সট এরিয়া ইত্যাদি আমাদের কম্পোনেন্ট আছে। তো প্রথমে যে কম্পোনেন্ট নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জেফ্রেম। জেফ্রেম কম্পোনেন্ট আসলে কি? তো জেফ্রেম কম্পোনেন্টের মাধ্যমে মূলত গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যাপ্লিকেশনের মেন উইন্ডোটা তৈরি করা যায়, যাতে একটা টাইটেল বার থাকবে এবং মিনিমাইজ বাটন, ম্যাক্সিমাইজ বাটন এবং ক্লোজ বাটন বাই ডিফল্টভাবে থাকবে। অর্থাৎ হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে কি এরকম যে ফ্রেমটা হচ্ছে কি আপনার এরকম একটা ফ্রেম। তো সেই ফ্রেমের মধ্যে এদিকে হচ্ছে কি আমাদের 3টে বাটন থাকবে, এখানে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং হচ্ছে কি যে আপনার ক্লোজ বাটন। অর্থাৎ ক্লোজ বাটন থাকবে, এখানে মিনিমাইজ মানে একটা সাইন মাইনাস সাইন থাকবে, ম্যাক্সিমাইজ মানে কি প্লাস সাইন থাকবে। আর এদিকে আপনার এটা হচ্ছে কি যে মেন হচ্ছে কি যে মেন টাইটেল বার। তো এখানে হচ্ছে কি যে উইন্ডোজের একটা সাইন থাকবে, উইন্ডোজের একটা, যদি আমি উইন্ডো ইয়াতে কাজ করি তার সাইনটা থাকবে। আর এই টাইটেল বারের ডান পাশে থাকবে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং হচ্ছে কি ক্লোজ বাটন। তো আপনি এখানে যখন হচ্ছে ক্লোজ বাটনে চাপ দিবেন তখন হচ্ছে এটা ক্লোজ হয়ে যাবে। আর আপনি যদি হচ্ছে কি মাইনাসে যদি চাপ দেন তাহলে হচ্ছে মিনিমাইজ হয়ে যাবে, আর যদি প্লাসে যদি চাপ দেন তাহলে হচ্ছে কি এটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। তো এটা হচ্ছে কি আমাদের জেফ্রেম, এটাই হচ্ছে আমাদের জেফ্রেম। তো জেফ্রেমের মধ্যে অন্যান্য কম্পোনেন্টগুলো হচ্ছে মূলত আমরা বসিয়ে তারপর হচ্ছে কি যে কাজ করি। এখন আমরা জাভা সুইং কম্পোনেন্টগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট জে প্যানেল নিয়ে আলোচনা করব। তো জে প্যানেল কম্পোনেন্ট কি? তো এই কম্পোনেন্টটি সাধারণত একসাথে সম্পর্কিত কম্পোনেন্টগুলোকে গ্রুপ আকারে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হয়। তো এখানে যেমন হচ্ছে জে প্যানেল কম্পোনেন্টের সিনট্যাক্সটা আমরা দেখি। তো এখানে হচ্ছে কি যে এটা জে প্যানেল একটা ক্লাস, এটা ডট হবে না, এখানে একটা স্পেস হবে, তারপর হচ্ছে কি যে প্যানেল ইকুয়াল টু নিউ জে প্যানেল। তো এটা হচ্ছে প্যানেল হচ্ছে কি আমাদের জে প্যানেল ক্লাসের একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট। তা অবজেক্ট কীভাবে তৈরি করতে হয় সেটা তো আমরা জানি, ইকুয়াল নিউ দিতে হবে, নিউ কিওয়ার্ড, তারপর স্পেস দিয়ে তারপর কনস্ট্রাক্টর। তো এখন এই যে প্যানেল যেটা, এটা স্পিটা ছোট হাতের প্যানেল যেটা, সেটাকে আমরা হচ্ছে কি যে আমরা যে সেট করব, কোথায় সেট করব? এই সেটের জন্য হচ্ছে কি যে এই ভ্যালুটা দেওয়া আছে। তো এটা তো আমরা জানি, প্রথমটা হচ্ছে এক্সের ভ্যালু, এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু, এটা হচ্ছে উইড এবং এটা হচ্ছে হাইট। এরপরে আমরা চাইলে কি যে এটার ব্যাকগ্রাউন্ডের যে কালার সেটা আমরা সেট করে নিতে পারি। তো তাহলে কিভাবে সেট করব? তাহলে আমাদের যে অবজেক্টের নাম হচ্ছে প্যানেল, তারপর ডট, তারপরে সেট ব্যাকগ্রাউন্ড কালার। তো সেট ব্যাকগ্রাউন্ড দিলে তারপর এখানে কালারটা আমরা কি দেব? কালার ডট গ্রে, অর্থাৎ হচ্ছে কি যে কালার দিতেছে গ্রে টাইপের। তো এটা এইভাবে আমরা এখানে আমাদের প্রোগ্রামে লিখতে পারি যে যদি আমরা জে প্যানেল যদি ইউজ করতে চাই তাহলে জে প্যানেলের জন্য আমাকে এই কোডটা লিখতে হবে। এরপর আছে জে বাটন কম্পোনেন্ট। তো এই কম্পোনেন্টের মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশন ক্লিকযোগ্য বাটন তৈরি করা যায়। যদি আমরা একটা বাটন তৈরি করি এবং সেই বাটন যদি ক্লিকযোগ্য হয়, অর্থাৎ ক্লিক করলে আমাদের কোনো একটা নির্দিষ্ট কাজ করে দিবে, তাহলে সেজন্য আমাদের জে বাটন কম্পোনেন্টটা আমাদেরকে ইউজ করতে হবে, যা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যাপ্লিকেশন অ্যাকশন ট্রিগার করতে ব্যবহৃত হয়। তো এখন দেখব যে আমাদের যে বাটন কম্পোনেন্টটার জন্য আমাদের কি কোড লিখতে হবে। তো এই কোডটা একই রকম। প্রথম হচ্ছে কি আমাদের যে বাটন কম্পোনেন্টের একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে, অবজেক্ট তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব? ইকুয়াল টু নিউ কিওয়ার্ড দিব, তারপরে কনস্ট্রাক্টরটা দিব। আর এখানে মাঝখানে ক্লিক দেওয়ার মানে হচ্ছে আমরা যে বাটনটা তৈরি করব সেই বাটনের মাঝখানে লেখা থাকবে ক্লিক। অর্থাৎ হচ্ছে কি আপনি ক্লিক দিতে পারেন অথবা অন্য কোনো নামে ব্যবহার করতে পারেন। তাহলে হচ্ছে কি যে আপনি যে নামটা আপনার পছন্দ সেই নামটা এখানে হচ্ছে কি যে আপনি ডবল কোটেশনের ভিতরে লিখে দিবেন। এরপরে আমরা এখানে যে ইনস্ট্যান্সটা নিয়েছি B1, তারপরে সেই B1টা কীভাবে এখানে অর্থাৎ বাটনটা হচ্ছে কি যে আমরা উইন্ডোতে কোথায় সেট করব। তো সেটা হচ্ছে কি যে B1 ডট সেট বাউন্ডস। তারপরে এখানে হচ্ছে আমরা ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে কি এক্স অ্যাক্সিসের ভ্যালু, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ভ্যালু, তারপর হচ্ছে কি উইডথ এবং হচ্ছে হাইট। তো এটা তো আমরা দেখাইলাম যে কিভাবে হয়, যে এটা যদি আমার উইন্ডো হয় তাহলে এটা হচ্ছে কি আমাদের 0 পয়েন্ট ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তো আমরা কি করব, এখানে যদি প্রতি গড়কে যদি আমরা 10 করে ধরি তাহলে এক্সের ভ্যালু হচ্ছে কি যে 50, তাহলে 10, 20, 30, 40, এরপরে এখানে 50। আর এদিকে যদি আমরা 100 ধরি তাহলে এখানে ধরে নেন যে এখানে 50, এখানে 100, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টটা আমরা যোগ করব। যোগ করে এটা হচ্ছে কি আমাদের এই পয়েন্টটা বের করলাম। এরপরে
আমাদের বাটনটার জন্য আমরা নিলাম হচ্ছে কি যে উইডথ হচ্ছে 80, তাহলে 80 আমরা এতটুকু দিলাম, আর 30 হচ্ছে কি যে আমাদের হাইট এতটুকু দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের বাটন, এটাই হচ্ছে বাটন। এবং এই বাটনের মধ্যে আমাদের কি লেখা থাকবে, তাহলে এটা হচ্ছে কি আমাদের ফ্রেম টোটাল, এই ফ্রেমের মধ্যে আমরা এই বাটনটা আমরা এখানে। এরপরে আমরা কি করলাম যে বাটনের হচ্ছে কি যে একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো কালার আমরা কি দিলাম, কালার ডট ব্লু, অর্থাৎ হচ্ছে কি যে এই ক্লিকের পেছনে যে আমরা সাদা অংশটা দেখতেছি এটা আসলে কি কালার করব, সেটা আমরা চাচ্ছি যে ব্লু কালার, তো এই জন্য কালার ডট ব্লু দিলাম। তো এটা কিন্তু আপনি চাইলে অন্য যে কালারটা পছন্দ আপনার সেই কালারটা আপনারা এখানে দিতে পারেন। এরপরে জাভা সুইংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট যে লেভেল নিয়ে আমরা দেখি, যে লেভেল হচ্ছে কি যে এটি ইউজার ইন্টারফেসের কোনো রিড অনলি টেক্সট লেভেল বা ইমেজ প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ হচ্ছে কি যে আপনি এমন একটা টেক্সট দিবেন, এমন একটা লিখে দিবেন যেটা হচ্ছে কি যে জাস্ট আপনি পড়বেন, এটার সাথে কোনো ইন্টারাকশন করবেন না, জাস্ট আপনি দেখবেন, এটা পড়বেন। অথবা একটা ইমেজ দেখানোর জন্য যেটা হচ্ছে কি যে ইউজাররা শুধুমাত্র দেখবে। তো এই কাজটা করার জন্য তাহলে হচ্ছে কি যে এই যে লেভেল কম্পোনেন্টটা ব্যবহার করা হয়। তো এই কম্পোনেন্টটা কোনো ইভেন্ট জেনারেট করতে পারে না, শুধুমাত্র হচ্ছে কি যে এটা দেখবে, এটা কোনো কিছু এটার সাথে ইউজাররা কোনো ধরনের ইন্টারেক্ট করতে পারবে না, অর্থাৎ হচ্ছে কি যে ইন্টারেক্ট করে কোনো ইভেন্ট জেনারেট করতে পারবে না। তো এটা আসলে আমরা কীভাবে ব্যবহার করব, তো এখানে দেওয়া আছে যে লেভেল, সরি এখানে বানান লেখা ভুল আছে, যে লেভেল, তারপরে তার জন্য একটা ইনস্ট্যান্স নাম দিলাম হচ্ছে টেক্সট লেভেল। এটা আপনি চাইলে আপনার যে কোনো নাম আপনি ইউজ করতে পারেন। এরপর নিউ, তারপর যে লেভেলের একটা কনস্ট্রাক্টর দিলাম, তারপর যে লেভেলের মধ্যে আপনার কি থাকবে, লেখা থাকবে হচ্ছে কি যে নেম। এটা আমরা হচ্ছে কি নেম অথবা আপনার যা ইচ্ছা সেটা আপনি দেখতে পারবেন। এরপরে আমরা যদি হচ্ছে কি যে লেভেল, যদি এটা হচ্ছে ট্যাক্সের জন্য আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম, তারপরে আমরা যদি চাই যে লেভেলের ইমেজের জন্য আরেকটা হচ্ছে কি যে এখানে ইনস্ট্যান্স তৈরি করি, তাহলে হচ্ছে কি যে তখন আমরা নাম দিলাম যে লেভেল ইমেজ লেভেল ইকুয়াল টু নিউ যে লেভেল, তারপর এখানে দিচ্ছি যে কার আইকন, অর্থাৎ একটা কার দেখাবো, যাতে কার আইকন। তো এটা হচ্ছে কি ইমেজের জন্য, ঠিক আছে। তো আপনি যেটার ইচ্ছা সেটার জন্য হচ্ছে কি যে আপনি এভাবে হচ্ছে কি যে লেভেলটা তৈরি করতে পারেন। তো উপরোক্ত দুইটি স্টেটমেন্ট দুটি নেম নামে একটি টেক্সট লেভেল ও কার নামে একটা আইকন লেভেল প্রদর্শন করবে, ঠিক আছে। তো যে লেভেল কম্পোনেন্ট 4 ধরনের কনস্ট্রাক্টর বিদ্যমান। তো কনস্ট্রাক্টরগুলো কি একটা হচ্ছে আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর, অর্থাৎ হচ্ছে কি যে আমাদের প্যারেন্থেসিসের ভিতরে কোনো আর্গুমেন্ট বা প্যারামিটার আমরা দিব না। দ্বিতীয় হচ্ছে যে লেভেলের মধ্যে আমরা কি দিলাম, একটা স্ট্রিং আর্গুমেন্ট দিয়ে দিলাম। তো একটা স্ট্রিং আর্গুমেন্ট তারপর সে পাস করবে। এরপর হচ্ছে কি যে লেভেলের একটা হচ্ছে কি আইকন দিতে পারি, অথবা আমরা হচ্ছে কি মাল্টিপল আর্গুমেন্ট এখানে দিতে পারি। যেমন যে লেভেল হচ্ছে কি একটা স্ট্রিং এস পাঠাইলাম, আইকন আই দিলাম, আর ইন্টিজার হরিজন্টাল অ্যালাইনমেন্ট এখানে আরেকটা ভ্যালু দিলাম। তো আমরা এখানে দেখতেছি যে লেভেলের 4 ধরনের যে কনস্ট্রাক্টর সেটা দেখলাম। অর্থাৎ হচ্ছে কি যে আপনি একটা ডিফল্ট দিতে পারেন, স্ট্রিং আর্গুমেন্ট দিতে পারেন, তারপর আইকনের আর্গুমেন্ট দিতে পারেন, আবার মাল্টিপল আর্গুমেন্টও দিতে পারেন, যেখানে হচ্ছে কি যে আপনার স্ট্রিংও থাকলো, আইকনও থাকলো এবং হরিজন্টালি অ্যালাইনমেন্টের ভ্যালুটাও দেওয়া থাকলো। এখন আসছি সুইং কম্পোনেন্ট ব্যবহার করে একটা স্যাম্পল প্রোগ্রাম। যেমন হচ্ছে কি আমরা একটা যদি বাটন তৈরি করতে চাই, যে প্রথমে একটা যে ফ্রেম নিব, সেই যে ফ্রেমের ভিতরে কি করব, একটা বাটন দিব, ঠিক আছে। সেই বাটনের হচ্ছে কি যে এখানে দিলাম হচ্ছে ক্লিক মি, এরকম একটা বাটন তৈরি করব। তাহলে সেটার জন্য আমাদেরকে কি কোড লিখতে হবে। তো প্রথম কথা হচ্ছে কি সুইংয়ের জন্য যে প্যাকেজ আছে বিল্ট ইন, সেই প্যাকেজটা আমাদের ইম্পোর্ট করতে হবে। সেই প্যাকেজটা হচ্ছে কি যে আমরা জানি হচ্ছে কি যে জাভা এক্স ডট সুইং ডট, তারপর আমরা অ্যাস্টারিস্ক সাইন দিলাম, অর্থাৎ সবগুলো ক্লাস এবং ইন্টারফেসকে আমরা এখানে ইম্পোর্ট করতে চাই। এরপর হচ্ছে কি যে আমাদের একটা ক্লাস তৈরি করতে হবে। তো পাবলিক, তারপর আমরা কি দিব, ক্লাস কিওয়ার্ডটা দিব, তারপর হচ্ছে কি যে আমরা এখানে একটা ক্লাসের নাম দিব। তো নাম দিলাম হচ্ছে বাটন ক্লাস, তো বাটন ক্লাস দিলাম। এরপর হচ্ছে কি যে আমাদের এই যে ক্লাস শুরু, এই যে ক্লাস শেষ। এরপরে আমরা হচ্ছে মেন মেথডটা তৈরি করব। তো মেন মেথড কীভাবে তৈরি করব, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। তো মেথড হইতে হলে তো অবশ্যই প্যারেন্থেসিস দিতে হবে। তো এখানে আমরা কি দিব, স্ট্রিংস আর্কস। এরপরে এখানে এসে তারপর হচ্ছে কি যে আমরা প্রথমে একটা যে ফ্রেমের জন্য যে ফ্রেম নিলাম, তার জন্য একটা অবজেক্ট তৈরি করব। যে দৈনিক যে ফ্রেমের জন্য অ্যাপটা নিলাম ইকুয়াল টু নিউ
তারপর হচ্ছে কি যে এটার জন্য একটা কনস্ট্রাক্টর অর্থাৎ যে ফ্রেম। এরপরে বাটনের জন্য যদি আমরা যে বাটন নিই তাহলে যে বাটন, তাহলে এটা বাটনের জন্য আমরা বি নামে একটা অবজেক্ট নিলাম, তারপরে নিউ এবং হচ্ছে কি যে বাটন যে বাটন, এবং সেই বাটনের ভিতরে আমরা চাচ্ছি যে ক্লিক মি এটা লেখা থাকবে, তার মানে ক্লিক মি, এটা ডবল কোটেশনের ভিতরে দিব, শেষ। এরপরে আমরা এই যে বাটনে বিটা আমরা কি করব, আমরা অ্যাড করব কার মধ্যে, এই যে ফ্রেমের মধ্যে। তো ফ্রেমের মধ্যে যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমাদের দিতে হবে অ্যাপ ডট অ্যাড মেথডের মাধ্যমে। তো এই ফ্রেমের মধ্যে অ্যাড করব, কাকে অ্যাড করব, এই বাটনটাকে, শেষ হয়ে গেছে। অ্যাড করলাম, অ্যাড করার পরে আমরা দিব যে তার লোকেশনটা কত, তার মানে সেট বাউন্ডস দিব আমরা। তো সেট বাউন্ডসটা কীভাবে দিব সেটাও কিন্তু আমরা জানি। কাকে আমরা প্রথম হচ্ছে কি বাটনটাকে সেট বাউন্ডস, অর্থাৎ হচ্ছে কি আমরা কোথায় এটাকে আমরা, তো আপনি এখানে ভ্যালু দিতে পারেন যে প্রথম এক্স অ্যাক্সিসের ভ্যালু হচ্ছে কি 130 দিলেন, এরপর ওয়াই অ্যাক্সিসের ভ্যালু হচ্ছে কি 100 দিলেন, তারপর হচ্ছে কি যে এটার উইথ কত দিলেন 100 দিলেন, তারপর হাইট দিলেন হচ্ছে 30, এরকম আপনি যে কোনো একটা ভ্যালু দিতে পারেন। আর আরেকটা জিনিস আপনি করতে পারেন যে আমরা যে ফ্রেমটা নিছি, যে ফ্রেমটা, এই ফ্রেমের হচ্ছে কি যে সাইজ কত দিবেন সেটাও আপনি বলে দিতে পারেন, যে এটার উইথ কত, তারপর হাইট কত, সেটা আমরা বলে দিতে পারি। তাহলে হচ্ছে কি যে অ্যাপ ডট আমরা সেট সাইজ, অর্থাৎ হচ্ছে কি অ্যাপটা কিসের জন্য, অ্যাপটা হচ্ছে মূলত এই যে অ্যাপটা হচ্ছে কি যে ফ্রেমের একটা অবজেক্ট। তো অ্যাপ ডট সেট সাইজ, তো সাইজটা আমরা দিয়ে দিলাম, আমরা দিলাম হচ্ছে কি যে উইথ দিলাম হচ্ছে কি 500 এবং হচ্ছে কি হাইট দিলাম হচ্ছে 400। তো আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। আর আরেকটা কাজ হচ্ছে কি আমাদেরকে করতে হবে যে এটা লেআউটটা কি করব, আর হচ্ছে কি যে আমাদের ভিজিবিলিটি দিতে হবে। তো আমরা কি করব যে অ্যাপ ডট সেট লেআউট, তো আমরা লেআউটটা হচ্ছে কি যে কোনো কিছু ভিতরে কিছু দিতে চাচ্ছি না, জাস্ট নাল করে দিলাম। তো এরপরে আমরা চাচ্ছি যে কি এটার ভিজিবিলিটিটা, তো ভিজিবল হচ্ছে কি যে আমরা যখন এটা রান করব তখন হচ্ছে কি আমরা চাচ্ছিলাম যে আমাদের এই ফ্রেমটা এবং এই ফ্রেমের ভিতরে বাটনটা হচ্ছে কি যে আমাদেরকে দেখাবে। তো দেখাইতে হলে তাহলে ভিজিবিলিটিকে অবশ্যই কী করতে হবে, ট্রু করতে হবে। আর যদি আমরা চাই যে না কাজ করবে কিন্তু এটা আমাদেরকে শো করবে না, তাহলে হচ্ছে কি আমরা ভিজিবিলিটি কী করে দিব, ফলস করে দিব। তো আমরা এখানে তো দেখতে চাচ্ছি, তো দেখতে চাইলে হচ্ছে কি আমাদের কী করতে হবে যে অ্যাপ ডট সেট ভিজিবল কী করতে হবে, ট্রু করতে হবে, শেষ। তাহলে হচ্ছে কি যে এই যে মেন মেথডটা আমরা এটা কেটে দিই, মেন মেথডটা এখানে শেষ, আর ফাইনালি ক্লাসটা এখানে শেষ, এই যে হয়ে গেল। তাহলে আমাদের যে একটা বাটন শো করার জন্য আমাদেরকে কি কোড লিখতে হবে, একদম সহজ একটা জিনিস, যে এতটুকু কোড লিখলে আমাদের কাজ হয়ে গেছে। তাহলে প্রথমে আমরা কি করলাম, প্রথম হচ্ছে কি যে সুইংয়ের করেসপন্ডিং যে প্যাকেজটা আছে সেটা আমরা কি করলাম, যে এখানে ইম্পোর্ট করলাম। তো সুইংয়ের করেসপন্ডিং প্যাকেজটা হচ্ছে জাভা এক্স ডট সুইং ডট স্ট্যাটিস্টিক। তো স্ট্যাটিস্টিক্সের মানে কিন্তু আমি অনেকবার বলছি, আবারও বলি, সেটা হচ্ছে কি সুইং এই লাইব্রেরিটার মধ্যে, এই প্যাকেজটার মধ্যে যতগুলো ক্লাস ইন্টারফেস মেথড মানে যা প্রপার্টিস আছে সবগুলোকে আমরা কি করব, এখানে ইম্পোর্ট করব। তাহলে এখানে স্ট্যাটিস্টিক্স মানে কি অল। আর আমরা যদি কোনো একটা ইন্ডিভিজুয়াল একটি হচ্ছে কি ক্লাস বা ইন্টারফেস আমরা যদি নিতে চাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে আমরা ওই যে স্পেসিফিক ওই ক্লাসটা বা ইন্টারফেস বা ওই মেথডটার নামটাই আমরা এখানে উল্লেখ করব, ঠিক আছে। এরপরে আমরা কি করলাম, যে একটা ক্লাস তৈরি করলাম। তো ক্লাস কীভাবে তৈরি করি সেটা আমরা জানি, প্রথমে পাবলিক, তারপরে ক্লাস কিওয়ার্ডটা, তারপর ক্লাসের ইচ্ছা মতো একটা নাম, আপনি যা ইচ্ছা সেটা দিতে পারেন। তো আমরা এখানে যেহেতু একটা বাটন ভিজিবল করবো সেই জন্য আমরা এটার নাম দিচ্ছি বাটন ক্লাস। এটা চাইলে আপনি অন্য একটা নামও আপনি দিতে পারেন ইচ্ছা মতো। এরপর আমরা কি করলাম, ক্লাসের বডিটা শুরু করলাম, এরপরে আমাদেরকে মেন মেথডটা দিতে হবে। তো মেন মেথড কীভাবে লিখতে হয়, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। তো পাবলিক কেন, স্ট্যাটিক কেন, ভয়েড মেন কেন, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। এরপরে এটার আর্গুমেন্ট হিসেবে দিলাম হচ্ছে কি যে স্ট্রিং অ্যারে আর্কস। এরপর প্রথম আমরা কি করলাম, একটা যে ফ্রেম নিলাম তার জন্য একটা অবজেক্ট তৈরি করলাম, এরপর হচ্ছে বাটন, তার জন্য একটা অবজেক্ট তৈরি করলাম বি, তারপর হচ্ছে ফ্রেমের ভিতরে বাটনটা হচ্ছে কি অ্যাড করলাম, তারপর হচ্ছে কি বাটনটা ফ্রেমের কোন হচ্ছে কি পজিশনে থাকবে সেটা হচ্ছে কি ডিফাইন করে দিলাম। তারপর হচ্ছে কি যে আমরা যে আমাদের যে ফ্রেম যেটা নিলাম সেই ফ্রেমের সাইজ কত হবে সেটাও ডিপেন্ড করলাম। তারপর আমরা লেআউটটাকে নাল করে দিলাম এবং ফাইনালি আমরা হচ্ছে কি যে যখন আর এই প্রোগ্রামটা রান করব তখন হচ্ছে কি যে আমাদের এই ব্যাপারগুলো হচ্ছে কি যে
আমাদের ভিজিবল করবে, অর্থাৎ হচ্ছে কি ফ্রেমটা এবং বাটনটা আমাদের ভিজিবল হবে, এই জন্য এই ফ্রেমটাকে ভিজিবিলিটি আমরা ট্রু করে দিছি। তো এই ছিল বাটন তৈরির প্রোগ্রাম। এরপরে এখানে আছে কি আমাদের লেভেল তৈরির প্রোগ্রাম। তো লেভেল তো আমরা দেখলাম যে ইমেজ লেভেল অথবা টেক্সট লেভেল, বিভিন্ন লেভেলগুলো। তো এটাও যদি করতে চাই তাহলে আমাদেরকে ঠিক আগের একই কাজটা করতে হবে। তাহলে কি করতে হবে? প্রথম কথা যে আমাদের হচ্ছে কি যে সুইংয়ের করসপন্ডিং যে প্যাকেজটা আছে সেটাকে ইম্পোর্ট করতে হবে, তারপর ক্লাস একটা তৈরি করতে হবে, সেই ক্লাসের ভিতরে মেন মেথডটা নিতে হবে। এরপর আমরা কি করি? এরপর হচ্ছে কি যে ফ্রেমের জন্য একটা অবজেক্ট তৈরি করতে হবে, তারপর হচ্ছে কি যে আমরা লেভেলের জন্য অবজেক্ট তৈরি করব। লেভেলটা কি টেক্সট টাইপের হবে নাকি ইমেজ টাইপের হবে সেটা আমরা বলে দিব। এরপরে হচ্ছে যে ওই যে ফ্রেমের ভিতরে কোন পজিশনে আমাদের লেভেলটা থাকবে সেটার পজিশনটা ডিপেন্ড করে দিতে হবে। তারপর হচ্ছে কি যে আমাদের যে ফ্রেমের সাইজটা বলে দিতে হবে। তারপরে আমরা ভিজিবিলিটি ট্রু করে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। সিম্পল একটা প্রোগ্রাম। জাস্ট আগে যে প্রোগ্রামটা আমরা লিখলাম সেই প্রোগ্রামটা হবে, শুধুমাত্র আগে যেখানে বাটন ছিল এখানে বাটন হবে না, এখানে হচ্ছে কি যে লেভেল হবে, এটাই শুধু তফাৎ। আর যে লেভেলের জন্য আমরা তো জানি যে আমাদের কম্পোনেন্টটা হচ্ছে কি যে লেভেল, এই কম্পোনেন্টটা আমরা শুধুমাত্র ব্যবহার করব। এখন আমরা দেখব জাভা সুইং কম্পোনেন্টগুলোর জন্য যে প্যাকেজগুলো ব্যবহার করা হয় সেই প্যাকেজগুলো। তো প্রথমত জাভা সুইং প্যাকেজের জন্য যে প্যাকেজটা ব্যবহার করা হয় সেটাই মূলত হচ্ছে কি যে জাভা এক্স ডট সুইং। এটি হচ্ছে মূল কোর প্যাকেজ। এখন এই প্যাকেজের মধ্যে আপনি চাইলে যে সাব প্যাকেজগুলো আছে সেগুলো হচ্ছে কি আপনি আলাদাভাবে হচ্ছে ডিপেন্ড করতে পারেন। যেমন একটা আছে যে সুইং ডট বর্ডার, ঠিক আছে। এরপরে আপনি যেমন হচ্ছে জাভা এক্স ডট সুইং ডট কালার সুজার, ঠিক আছে। এছাড়াও আরও অনেকগুলো আপনার যে প্যাকেজ আছে, যেমন হচ্ছে কি যে জাভা এক্স ডট সুইং ডট ইভেন্ট, তারপর ফাইল সুজারের জন্য আছে, তারপরে আছে টেবিলের জন্য, তারপর টেক্সটের জন্য, তারপর টেক্সট ডট HTML এর জন্য, তারপর হচ্ছে কি ট্রি এর জন্য, এভাবে অনেকগুলা। তো কিন্তু কোর প্যাকেজটা হচ্ছে জাভা এক্স ডট সুইং, এটাই কোর প্যাকেজ। এটা হচ্ছে কি যে আপনার জাভা সুইংয়ের জন্য কোর প্যাকেজ হচ্ছে কি যে এই প্যাকেজটা আপনি মনে রাখবেন। আর যদি সুইং নিয়ে যদি কোনো প্রোগ্রাম লিখতে হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে আপনি সহজ করে যদি লিখতে চান তাহলে হচ্ছে কি জাভা এক্স ডট সুইং ডট অল দিয়ে দিবেন, অর্থাৎ হচ্ছে স্ট্যাটিক সাইন দিয়ে দিবেন। তাহলে হচ্ছে কি আপনাকে আর এত ঝামেলা পোহাইতে হবে না যে আলাদাভাবে বিভিন্ন ক্লাসগুলো কম্পোনেন্টগুলো আলাদাভাবে লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। আর যদি আপনি আলাদাভাবে লিখতে চান এভাবে তাহলে হচ্ছে কি যে প্রত্যেকটা নিতে পারেন, জাভা এক্স ডট সুইং ডট বর্ডার, অথবা কালার সুজার, অথবা ফাইল সুজার, অথবা ইভেন্ট, অথবা টেক্সট, অথবা HTML টেক্সট, মানে এভাবে আপনি যতগুলো আলাদাভাবে লিখতে চান আপনি লিখতে পারেন। আর এটা দ্বারা হচ্ছে কি কোর প্যাকেজটা আপনি পুরো প্যাকেজটা হচ্ছে কি যে আপনি এখানে ইম্পোর্ট করে পেয়েছেন, তার মানে কাজ শেষ। তাহলে কোর প্যাকেজটা হচ্ছে জাভা এক্স ডট সুইং ডট স্টার। এখন আমরা আলোচনা করব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। প্রথমে আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তো প্রথমে যে কি আছে যে জাভা সুইং বলতে কি বোঝো? তো জাভা সুইং তো আমরা বললাম যে জাভা সুইং হচ্ছে জাভা ফাউন্ডেশন ক্লাসের একটা লাইব্রেরি, এবং এটা হচ্ছে AWT এর এক্সটেনশন, অর্থাৎ হচ্ছে AWT যে কমতিগুলো ছিল সেগুলো হচ্ছে কি যে এখানে ইমপ্রুভ করা হয়েছে এবং অনেকগুলো প্রপার্টিস এটার সাথে অ্যাড করা হয়েছে। তো এটা হচ্ছে কি যে জাভা সুইং অথবা শুধু সুইং। এরপরে সুইং কম্পোনেন্টগুলো কি, অর্থাৎ হচ্ছে কি সুইংয়ে হচ্ছে কাজ করার জন্য বিভিন্ন যে টুলসগুলা এগুলোকে আমরা মূলত সুইং কম্পোনেন্ট বলি। তো সুইং কম্পোনেন্ট তো অলরেডি অনেকগুলো দেখে ফেললাম, যেমন জাভা ফ্রেম আছে, জাভা লেভেল আছে, জাভা মানে যেটাকে আমরা যে দ্বারা প্রকাশ করতেছি, যে ফ্রেম, যে বাটন, যে লেভেল, যে টেক্সট এরিয়া, মানে এভাবে অনেকগুলো আমাদের কম্পোনেন্ট আছে। তো আপনারা যে এখানে যদি আপনার উদাহরণ দেখতে বলে তাহলে 2-3-4টা আপনারা লিখে দিতে পারেন। এরপরে জেফ্রেম কম্পোনেন্টের আসলে কাজ কি? জেফ্রেম হচ্ছে একটা মাদার কম্পোনেন্ট। তো এটার মধ্যেই কিন্তু অন্যান্য যে কম্পোনেন্টগুলো আছে এগুলো এটার সাথে অ্যাটাচ থাকবে। এরপর সুইং প্যাকেজ বলতে কি বোঝো? অর্থাৎ যে সুইং প্যাকেজ হচ্ছে কি যা সুইংয়ের যে কম্পোনেন্টগুলো আছে বা যে ক্লাস ইন্টারফেসগুলো আছে এইগুলা যে কন্টেনারটা তাদের যে প্যাকেজটা সেই প্যাকেজটাকে মূলত সুইং প্যাকেজ বলা হয়।
এরপর আছে যে কোনো 4টি সুইং প্যাকেজের নাম। তো আমরা তো জানি যে সুইং প্যাকেজের কোর প্যাকেজের নামটা হচ্ছে জাভা এক্স ডট সুইং, এটা হচ্ছে কোর প্যাকেজ। এরপরে আপনি যদি আলাদাভাবে প্যাকেজগুলো বলতে চান তাহলে যেমন হচ্ছে কি আপনি লিখতে পারেন যে জাভা এক্স ডট ডট আপনি দিলেন হচ্ছে কি বর্ডার। এরপরে আরেকটা লিখতে পারেন জাভা এক্স, এটা সামনে এই যে জাভা এক্স এটা লিখবেন জাভা এক্স ডট সুইং তারপর ডট বর্ডার। এরপর জাভা এক্স ডট সুইং ডট ইভেন্ট। এরপরে দিতে পারেন যে জাভা এক্স ডট সুইং ডট কালার চুজার। এরপরে দিতে পারেন যে জাভা এক্স ডট সুইং ডট ফাইল চুজার বা জাভা এক্স ডট সুইং ডট টেক্সট, জাভা এক্স ডট সুইং ডট টেক্সট ডট HTML। এভাবে আরও অনেকগুলো প্যাকেজ আছে, তো এগুলোর আপনারা নাম দিতে পারেন। এভাবে প্যাকেজের তো আসলে অনেকগুলো প্যাকেজ আছে, আপনি এখান থেকে হচ্ছে কি যে 4-5টা বা 7-8-10টা হচ্ছে কি যে আপনি চাইলে হচ্ছে কি যে মুখস্থ করে নিতে পারেন, যেটা হচ্ছে কি আমরা পরীক্ষায় হচ্ছে কি যে খুব সহজে অ্যান্সার করতে পারবো। এরপরে আছে হচ্ছে কি যে সংক্ষিপ্ত প্রশ্ন কি আছে, জাভা সুইং এর ব্যবহারের সুবিধা অসুবিধাগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, আমরা আলোচনা করছি। এরপরে জাভা সুইং এর প্রধান যে বৈশিষ্ট্যগুলো নিয়ে সেটা নিয়ে আলোচনা করছি। এরপরে যে লেভেলের যে কম্পোনেন্ট আছে, যে লেভেল যে কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টটার সিনট্যাক্সটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, যে লেভেলটা হচ্ছে কি যে একটা কম্পোনেন্ট এবং এটার জন্য একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট তৈরি করতে হবে, কীভাবে তৈরি করতে হবে সেটা আমরা দেখাইছি। তারপর পরবর্তীতে সেটা যে প্রেমের সাথে কীভাবে অ্যাটাচ করতে হয় সেই জিনিসটা আমরা দেখাইছি। এরপর যে বাটন, তো যে বাটন নিয়ে হচ্ছে অনেক বেশি আলোচনা করছে এবং এটা নিয়ে হচ্ছে কি একটা প্রোগ্রাম আমরা করেছি। এরপরে বাটন তৈরির একটা জাভা প্রোগ্রাম যদি লিখতে বলে তাহলে সেই বাটন তৈরির যে প্রোগ্রামটা সেটাও কিন্তু আমরা হচ্ছে কি করে দেখাইছি। তো এছাড়া হচ্ছে কি যে আরও যে কম্পোনেন্টগুলো আছে আপনি চাইলে হচ্ছে কি যে কম্পোনেন্টগুলো ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করতে পারেন। এই ছিল আজকের ক্লাস, যেখানে হচ্ছে কি আমরা সুইং এবং জাভা সুইং নিয়ে যত যাবতীয় প্রশ্ন আছে সেগুলো হচ্ছে কি অ্যান্সার করার চেষ্টা করেছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।